হ্যালো। সো আজকের চ্যাপ্টারটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি ফিজিক্সের পঞ্চম অধ্যায়। সো অধ্যায়টা শুরু করি। এখানে আমাদের কিছু কনসেপ্ট এবং কিছু ধ্রুবক সমূহকে মনে রাখা লাগবে। এর মধ্যে একটা হচ্ছে হর্স পাওয়ার। 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট। আর ওয়াটের আরেকটা রূপ হচ্ছে জুল পার সেকেন্ড। সো এটা একটা, আর আরেকটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এখানে এটা না দিলেও হয়। 1 কিলোওয়াট আওয়ারের মান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। আর আরেকটা হচ্ছে 1 জুল সমান 0.24 ক্যালোরি। মাঝে মাঝে আমাদের ক্যালোরি এককে চাইতে পারে, তো সেই ক্ষেত্রে এই কনভার্সনটা দরকার। যদিও এই কনভার্সনটা ক্যালকুলেটারে করা যায় আর কি, ক্যালকুলেটারে কনভার্সন পার্টে এটা করা যায়। সো এখন সূত্রের ব্যাপারে এখানে শুরু করি। ফর্মুলা হচ্ছে কাজ ডাব্লিউ সমান এফ এবং এস এর ডট গুণন। এস হচ্ছে সরণ, আর এটাকে এভাবে লেখা যায় এস কস থিটা, অর্থাৎ বল এবং বলের দিকে সরণের উপাংশ। এস কস থিটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। সো কেউ যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করে, ধরলাম এফ বল প্রয়োগ করে, সো সেক্ষেত্রে বলের মান এফ এবং সরণের যে আনুভূমিক উপাংশ আছে এস এস কস থিটা, সেটা গুণ করতে হবে। তো এখান থেকে সূত্রটা আসে। আচ্ছা, এটা গেল একটা। এবং পরিবর্তনশীল বল বা অবস্থান পরিবর্তনের সময় যে কৃত কাজ, x1 থেকে x2 তে নিলে সেটা কাজ হচ্ছে f ডট dx, বা এটাকে এই পার্টটুকুকে এভাবে লেখা যায় f dx cos থিটা। ওকে। আচ্ছা, এখানে আরেকটা কাজ হচ্ছে স্প্রিং এর দ্বারা কৃত কাজ, যেখানে হাফ কে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা হচ্ছে মূলত যে সরণের পার্থক্য, অর্থাৎ যদি এজেন্ট কর্তৃক কাজ হয় তাহলে সেটা হবে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। আমাদের কোশ্চেনে মূলত যদি কিছু না বলা থাকে তাহলে এইটাই চায়। আর এখানে লিখে দেই যে এজেন্ট কর্তৃক। আচ্ছা, আর যদি বলা থাকে যে স্প্রিং এর দ্বারা কৃত কাজ কেমন, তাহলে সেটা হবে
এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, অথবা এটার আগে একটা মাইনাস দিয়ে নিলে হয়, তাহলে স্প্রিং এর দ্বারা কৃতকাজ হয়। আচ্ছা, এখানে লিখে দেই স্প্রিং কর্তৃক। আচ্ছা, আর এখানে আরেকটা কাজ হচ্ছে মহাকর্ষ, যে মহাকর্ষ বলের দ্বারা কৃতকাজ, সেখানে যদি আর এ থেকে আর বিতে নেওয়া হয়, আচ্ছা এখানে লিখে দেই এ টু বি, এ থেকে বিতে নেওয়া হলে এটা হচ্ছে কৃতকাজ। আর এখানে হচ্ছে ম্যাচটা, এম হচ্ছে পৃথিবীর ভর, সো এটা মাথায় রাখতে হবে। আর এই ছোট হাতের এম হচ্ছে যে বস্তুকে নেওয়া হচ্ছে তার ভর। আর ডব্লিউ এর ক্ষেত্রে আরেকটা হচ্ছে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। আর গতিশক্তি, আচ্ছা এটা ডাব্লিউ না লিখে কে লেখা যায় গতিশক্তি প্রকাশ করার জন্য, সেটাকে পি স্কোয়ার বাই টু এম আকারে লেখা যায়, যেহেতু পি সমান এম বি সেখান থেকে। আর যে গতিশক্তির পরিবর্তন, ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। আর এই গতিশক্তির পরিবর্তন যেটা, সেটা হচ্ছে কৃতকাজ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, আর এটা অনেক অনেক জায়গায় কাজে দেয়। অনেক ম্যাথে এটা দ্বারাই সহজে করে ফেলা যায়, মানে অনেক বড় প্রসেস থেকে বাঁচাই দেয় আর কি। সো এখানে গেলে ওইটা। তারপরে আসি যে ক্ষমতার সূত্রগুলো। ডাব্লিউ পি সমান ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউ কে আমরা টাও ইন্টু থিটা আকারে লিখতে পারি, আর টি এখানে থাকছে, আর থিটা বাই টি হচ্ছে ওমেগা। সো এখানে টাও হচ্ছে টর্ক। আচ্ছা, এখানে ছোট্ট করে লিখে দেওয়া যায় টর্ক। আচ্ছা, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওকে, এখানে কিছু সূত্র গেল। দেখতেছি আর কোনো সূত্র পেয়েছি কিনা এখানে। না, তো আমি এখানে আরো কিছু, যে কৃতকাজের আরো কিছু এক্সট্রা কনসেপ্ট আছে, যেখানে যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বা অবস্থান ত্রিমাত্রিক ভাবে অবস্থান সরালে যে কাজ হয়, সেটার কিছু উদাহরণ। তো সেগুলো মনে হয় পরে দেখালে ভালো হবে, সবগুলো একসাথে দেখাই দেবো। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে স্প্রিং এর সরণের সময় যে কাজ হয়। স্প্রিং বলতে, সরি, স্প্রিং না, একটা পেন্ডুলামে যে বব ঝুলানো থাকে সেটার যে সরণ হয়, কৌণিক সরণের কারণে যে কৃতকাজ হয়,
সে কাজ। তো সেটা মনে হয় স্প্রিংয়ের যে পর্যাবৃত্ত গতি ওই অধ্যায়ে দেখালে হবে। তারপরে এখানে যেহেতু কাজের কথা আসছে, সো কাজটা ছোট করে লিখে দেই। MGL সরি cos theta initial মাইনাস cos theta ফাইনাল। অর্থাৎ এভাবে একটা বব ঝুলানো থাকবে, সরি বব ঝুলানো থাকবে। সো এটাকে যদি আমরা এখানে নিয়ে ছেড়ে দেই তাহলে এই যে কোণ তৈরি হলো, ধরো থিটা কোণ, ফাইনাল কোণ। আর এখানে থিটা ইনিশিয়াল হচ্ছিল 0 ডিগ্রি, যেহেতু আমি সাম্যাবস্থা থেকে এখান থেকে নিয়েছি। আর যদি হতো এমন যে অলরেডি একটা কোণ উৎপন্ন করে আছে আনুভূমিকের সাথে, থিটা ইনিশিয়াল, আর আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে রাখলাম, সেক্ষেত্রে কোণ হচ্ছে থিটা ফাইনাল। তো এখান থেকে এখানে নিতে যে কাজ হবে সেটা হচ্ছে এই ডাব্লিউ। সো আশা করি বুঝতে পারছি, এটা পর্যাবৃত্ত গতিতে আরো এক্সপ্লেন করা হবে। তো এখানে শুধু সূত্রটা লিখে দিলাম। আচ্ছা, তো এখন মনে হয় আরেকটা আছে দক্ষতার দক্ষতার যে সূত্র। তো দক্ষতার যেখানে হেডিং দেওয়া যায়, দক্ষতা। সো দক্ষতার সূত্রগুলো আসলে সিম্পল, খুবই সিম্পল। মানে একটা সূত্র আছে আর ওইটা করলে হয়ে যায়। এটাকে কর্মদক্ষতা বলা হয় আর কি। কর্মদক্ষতা দিয়ে অনেকে চেনে। এটা প্রকাশ করে ইটা দিয়ে। ইটা এটা হচ্ছে পি আউটপুট, মানে আমরা যেটা বাইরে পাচ্ছি। পি আউটপুট না লিখে পি, আচ্ছা এখানে আরেকটা লিখি, পি এফেক্টিভ, মানে যেটা কাজ করা হয়েছে, যেটা আমরা মানে আউটপুট আকারে পেয়েছি সেটা। আর নিচে হচ্ছে পি ইনপুট, অর্থাৎ যেটা আমরা দিয়েছি। ধরো একটা মোটরে আমরা 100 ওয়াট যে শক্তি দিলাম, সেটা আমাদেরকে মোটর একটা সেটা আমাকে 80 ওয়াট সমপরিমাণ কাজ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা হবে যে 80 আমরা পেলাম, মানে এটা এফেক্টিভ কাজ করছে, আর আমরা যে 100 দিলাম সেটা। তো এটার ক্ষেত্রে কোনো একক নেই, যেহেতু উপরেও সেম একক, নিচেও সেম একক, ওয়াট, সেটা কাটা যায়। তো এভাবে পড়ে থাকে। আচ্ছা, তো এটা গেল কর্মদক্ষতা। আর এখানে কর্মদক্ষতার ক্ষেত্রে একটা স্পেশাল কেস আছে, যে অনেকগুলা মোটর যদি আমরা একটা সিস্টেমের মধ্যে রাখি, যে ধরলাম একটা বক্স, আচ্ছা ধরলাম এখানে একটা মোটর আছে, যেটা হচ্ছে এটা 1, এটার কর্মদক্ষতা, এবং আরেকটা মোটর আছে যেটার কর্মদক্ষতা হচ্ছে এটা 2। সো আমরা যদি এটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, আর তাহলে সিস্টেম থেকে আমরা যে আউটপুট পাবো সেটা, মানে সেটার টোটাল একটা সিস্টেম তৈরি করছি যে, ওয়েট, এটার আমরা যে টোটাল যে কর্মদক্ষতা হবে, এটা নেট, বা আমরা শুধু এটা লিখতে পারি, সেটা কত হবে। সো এখানে আইডিয়া খুবই সিম্পল, যে আমরা এখান থেকে যদি পি ইনপুট দেই, তাহলে এটার ক্ষেত্রে হবে, এটা এই মোটরের মাধ্যমে গেলে
এখান থেকে যে মানে আমরা এফেক্টিভ যে কাজ পাবো সেটা হচ্ছে পি আউটপুট প্রাইম। সো সেখান থেকে কিন্তু আবার পি আলটিমেটলি যেটা বের হবে পি আউটপুট, সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি যে ক্ষমতা ব্যাক পাবো সেটা। সো এক্ষেত্রে ইটা ওয়ান হচ্ছে পি প্রাইম আউট ভাগ পি ইনপুট, যেহেতু এটার সামনে আউটপুট এটা পাচ্ছি আর ইনপুট আকারে তো ইনপুট দিচ্ছি। আর এটা টু হচ্ছে যে পি আউটপুট পাচ্ছি এটা টু থেকে, আর এটা টু এর মধ্যে ইনপুট যাচ্ছে হচ্ছে পি আউটপুট প্রাইম। সো এটার ইনপুট হবে পি প্রাইম আউট। আর যদি আমরা এবার আমাদের নেট যে কর্মদক্ষতা সেটা নির্ণয় করতে হলে এই দুইটাকে গুণ করে দিলে হয়, এটা ওয়ান ইন্টু এটা টু, তাহলে গুণ করলে আসে ইন্টু পি আউট বাই। আচ্ছা, তো এখানে এখানে এটা কাটা যায়, আর তাহলে আলটিমেটলি থাকে অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে যেটা বের হয় আর যেটা ইনপুট দেওয়া হয় ওইটাকে ভাগ করলে পুরো সিস্টেমেরই কর্মদক্ষতা পাওয়া যায়। সো এখানে কর্মদক্ষতার একটু বেশি। আচ্ছা, আমরা এখানে আমি মানে এখানে দুইটা কিছু এক্সট্রা কনসেপ্ট পড়ায় ফেলছি অলরেডি, মানে রেকর্ডিং অফ করে, তো এটার জন্য দুঃখিত। আমি এখানে আবার একটু রিভিউ করে দিতেছি যে সরল দোলকের বৎসরতা কাজ সেটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি, যেহেতু এটা কাজের আন্ডারে পড়ে। সো আমরা এই যে একটা বব ঝুলানোর পর যে স্থির থাকে, মানে যে জায়গায় ববটা সর্বোচ্চ পরিমাণে সরানো থাকে এল দৈর্ঘ্য পরিমাণে, সেখানে আমরা প্রসঙ্গ তল ধরে, প্রসঙ্গ তলে তো বিভব শক্তির মান 0 হয়। সো ওইটাকে প্রসঙ্গ তল ধরে এইচ উচ্চতা পরিমাণে উঠানো, মানে প্রসঙ্গ তলের এইচ উচ্চতা পরিমাণে উঠানোর পর যেখানে স্থির রাখা হলে গতিশক্তি শূন্য হয়ে যায় আর বিভব শক্তি হয় mgh পরিমাণ। সো এখানে mgh হচ্ছে এতটুকু, আমি এখানে ক্লিয়ার করে দিই, h হচ্ছে এতটুকু। সো এতটুকু এল পরিমাণ, আর তাহলে এতটুকু হচ্ছে এল cos থিটা, মানে দৈর্ঘ্যের আনুভূমিক যে উপাংশ। সো এল cos থিটা, আমরা এখান থেকে এল cos থিটার মান বের করছি cos থিটা সূত্র ইউজ করে। সো এখান থেকে এল মাইনাস এল cos থিটা, অর্থাৎ এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটা বাদ দিয়ে সূত্র ইউজ করে এখানে মেন যে সূত্র এটা চলে আসছে। আচ্ছা, এবার চৌবাচ্চার কুয়ার ক্ষেত্রে সূত্র একটাই, ডাব্লিউ সমান এম জি এইচ। এখন এম হচ্ছে এম ড্যাশ আর এইচ হচ্ছে এইচ ড্যাশ। যেখানে এম ড্যাশ হচ্ছে যতটুকু পানি তুলবো ততটুকুর ভর, আর এইচ ড্যাশ হচ্ছে যতটুকু পানি পূর্ণ। যদি বলে যে 1/3 পানি দ্বারা পূর্ণ, অর্থাৎ আমরা 1/3 খালি করব, তাহলে এইচ ড্যাশ হচ্ছে এইচ ইন্টু 1/3। যদি বলে 2/3 পানি দ্বারা পূর্ণ আর আমরা 2/3 খালি করব, তাহলে 2/3, অথবা বলে যদি 1/3 খালি আছে তাহলেও 2/3 হবে। সো এইভাবে আমরা এইচ প্রাইম বের করতে পারবো। আর এম ড্যাশ হচ্ছে যতটুকু আমরা পানির পূর্ণ আছে, সরি, ততটুকুর যে ভর, এখানে রবি সূত্র ইউজ করলে বের হয়ে আসে। সো এখানে কিন্তু এইচ হচ্ছে এইচ ড্যাশ। আর এবার আসি বস্তুকে ঘুরিয়ে রাখতে যে কাজ করতে হয় সেটা। সো কোনো বস্তু যদি হয়, এর কিছু কেস আছে, কিছু মানে ধরন আছে যে শুরু সুষম দণ্ড হলে
আচ্ছা, এখানে সূত্র কিন্তু এই মেইন সূত্র এইটাই যে mg h ড্যাশ, এখানে h ড্যাশ ভেরি করবে আর বাকিগুলো সেম থাকবে। হ্যাঁ, সো একটা দণ্ড যদি মাটিতে শোয়ানো থাকে, এটাকে সোজা করা হলে, সোজা করতে যে কাজ, সো এটার দৈর্ঘ্য যদি এল হয়, সো এখান দিয়ে এল, তাহলে যে এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে L/2। হ্যাঁ, মানে এটার ভরকেন্দ্র। আর সোজা করার পরও এটার ভরকেন্দ্র সেমই থাকে, L/2। সো আচ্ছা, এটা থাক। তাহলে এটার জন্য কাজ হবে, অর্থাৎ শুধু এইচটার মান চেঞ্জ হবে সব জায়গায়, আর বাকি সবকিছু সেম থাকবে। যদি ইট হয় বা কোনো আয়তাকার বস্তু হয় তাহলে সেটার ক্ষেত্রে হবে, এক্ষেত্রে যে ভরকেন্দ্র সেটা হচ্ছে, এটার দৈর্ঘ্য যদি এল হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই যে ভরকেন্দ্র সেটা হবে h/2। যেহেতু আনুভূমিকভাবে এটা মাটিতে এভাবে শোয়ানো আছে, আর সোজা করার পর, সোজা করার পরে এটার ভরকেন্দ্র হয়ে যাবে, সেখানে আবার এটা দিয়ে দিই, এইচ তো এই আছেই। আর এবার এইটা হয়ে যাবে যে উলম্ব বরাবর, সো সেক্ষেত্রে ভরকেন্দ্র হবে L/2। সো এখানে ভরকেন্দ্রের সরণ হচ্ছে কৃতকাজ, মানে এখানে ভরকেন্দ্র এইচ, সরি, ভরকেন্দ্রের সরণটা হচ্ছে এইচ, ডাব্লিউ সমান mg ইন্টু যে ফাইনাল যে সরণটা L/2 মাইনাস আদিম যে সরণ h/2। আচ্ছা, সো এটা গেল ইটের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিন্তু যে উচ্চতা এটা কিন্তু জিরো, মানে এটার ভরকেন্দ্রর এখানে কোনো উচ্চতা নেই, সো এটার মান হচ্ছে জিরো। সো এখানে L/2, এটা হচ্ছে এখানে দিয়ে দিই, মূলত L/2 মাইনাস জিরো। তো সেখান থেকে কি সূত্রটা লিখে দেওয়া যায় যে mg ইন্টু L/2। সো ওইখান থেকে সরে গেছে না? আচ্ছা, 3 নম্বর হচ্ছে নিরেট সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডারের ক্ষেত্রেও সেম সবকিছু ইটের মতোই, শুধু সিলিন্ডারের যেখানে এজ সেটাকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি, যেহেতু, সরি, বেশ, এই একটা সিলিন্ডারের, সরি, আগে তো শোয়ানো থাকবে। সো এতটুকু যদি সিলিন্ডারের ব্যাস হয় ডি, আর এতটুকু যদি হয় সিলিন্ডারের যে উচ্চতা এইচ,
তাহলে প্রথম বারকেন্দ্রের সরণ হচ্ছে t/2, আর সোজা করার পর যে বারকেন্দ্রের সরণ সেটা হচ্ছে h/2। তাহলে কৃতকাজ হবে w সমান mj ইন্টু h/2 মাইনাস d/2। আচ্ছা, যদি বলতো যে মানে সোজা করা থেকে আমরা এখান থেকে এখানে নিয়েছি, যদি বলতো যে এখান থেকে এখানে আনা হয়েছে, তাহলে ফাইনালটা হবে যে d/2 আর আদি হবে h/2। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনটা বলছে, যে সোজা থেকে উপর করা হয়েছে নাকি উপর থেকে সোজা করা হয়েছে। তো আমি এটা তীর চিহ্ন রেখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, সো এটা গেল এটা। আর মূলত এখানে তেমন কিছু নাই। সো নেক্সট যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে কাঠের তক্তা আর যে গুলি সেটা। আর হাতুড়ি পেরেকের কিছু আছে। আচ্ছা, কাঠের যে তক্তা ওইটার সমস্যা সম্ভবত গতিবিদ্যায় দেখালে হবে, যেহেতু এটা গতিবিদ্যার মধ্যে পড়ে। যদিও কাজ ক্ষমতা শক্তির মাধ্যমে ওই সূত্র প্রমাণ করা যায়, সেটা কিছুক্ষণ পর আচ্ছা আলাদা করে দেখাই দেবো। এ হাতুড়ি পেরেকের অংশটা দেখাইনি। আচ্ছা, হাতুড়ি পেরেকের ক্ষেত্রে 5টা কেস হতে পারে। তো 5টা কেসের ক্ষেত্রে 5টা কেস ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট একটাই আছে, ওইটাই আসে পরীক্ষায়। সো আমি বাকিগুলো দেখাই দিতেছি, তবে এর আগে ইম্পর্টেন্টটা বলে দিই। আচ্ছা, সিরিয়ালে দেখাই তাহলে হয়তো সুবিধা হবে। ইম্পর্টেন্টটা পাশে লিখে দেব। একটা হচ্ছে উম, এখানে যদি পেরেক আনুভূমিকভাবে থাকে তাহলে আহ, যতটুকু ঢুকা মানে দেয়ালের মধ্যে ঢুকবে সেইটুকু হচ্ছে এক্স পরিমাণ। তাহলে যে কৃতকাজ ডাব্লিউ সেটা এফ এক্স সমান, এটা যদি ভি বেগে আঘাত করা হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার, যেহেতু গতিশক্তি সম্পূর্ণটাই এক্স পরিমাণ যে সরণ সেইটুকুর জন্য কাজ করা হয়, মানে অর্থাৎ এক্স পরিমাণ সরণের জন্য যে কাজ করা হয়েছে, আর এফ হচ্ছে বাধা দানকারী বল, মানে দেয়াল যে বাধা দিছে সেটার বিরুদ্ধে কাজ করতে হয়েছে, সেটা সম্পূর্ণটা ব্যয় হবে গতিশক্তির। সো সূত্র এটাই। আর সেকেন্ড ক্ষেত্রে যদি হয় আনুভূমিক বরাবর, তাহলে তাহলে আনুভূমিক বরাবর হলে দুইটা কেস হতে পারে। দুইটা দেখাই। এটা হচ্ছে আমাদের ভূমি, একটু বেশি দেখাই। আচ্ছা, এটা না দিলে হয় সেক্স, আর বারবার দেখানো লাগবে না তো। আচ্ছা,
যদি এটা বিবেগে আঘাত করা হয়, আর বিবেগে আঘাত করা হলে, অর্থাৎ এখানে যে বেগ হবে সেটা হচ্ছে ভি, তাহলে ডাব্লিউ হচ্ছে এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার তো আছেই। সেক্ষেত্রে এবার আনুভূমিকভাবে যে দেয়ালের মধ্যে পেরেক ঢুকাতে এক্সট্রা দেয়ালের মধ্যে আরেকটা বিভব শক্তি জমা হবে, সেটা হচ্ছে এমজি এক্স পরিমাণ। সো সেটাও এখানে যুক্ত করতে হবে। আচ্ছা, 2 নম্বর কেসেরই আরেকটা সাব কেস হতে পারে, তবে ওইটা 3 নম্বর দিয়ে লিখি যে মানে শূন্য থেকে ছেড়ে দেওয়া হয়েছে পেরেক, অর্থাৎ পেরেক এখানে ভি শূন্য, এইচ উচ্চতা থেকে পেরেক ছাড়া হয়েছে, তাহলে কৃতকার্য এটা ডব্লিউ সমান এফ এক্স তো থাকবে যদি সরণ কতটুকু হয়েছে, অর্থাৎ কতটুকু দেয়ালের মধ্যে ঢুকছে সেটা দেওয়া থাকে, আর বাধা দানকারী বল দেওয়া থাকে, তাহলে কৃতকাজ তো এমনিতে বের করা যাবে। আর এছাড়াও আরেকটা সূত্র আছে এমজি ইন্টু, এবারে আর এইচ হবে না, এইচ প্লাস এক্স। আচ্ছা, এখানে সরি, এখানে তো আমি খেয়াল করে নেই, এখানে জিনিসটা এইচ হবে যেহেতু এইচ উচ্চতা থেকে ছাড়া হয়েছে। এখানে থাকুক এমজিএইচ, হ্যাঁ। 4 নম্বর কেস এখানে দেখা যায়। সো 4, 5 এগুলা খুবই রেয়ার, মানে আসে না বললেই চলে। একটা যদি উলম্বভাবে, মানে ধরো দেয়ালের ছাদ, মানে একটা রুমের ছাদে যদি পেরেক ঢুকানো হয় তাহলে সেক্ষেত্রে, তো এটা তো সাধারণত হয় না, এবং এটার জন্য এক্সট্রা সূত্র তেমন লাগে না। তারপরেও এম ভি স্কোয়ার মাইনাস এম জি এক্স, সরি, এটা এক্সই হবে, দুঃখিত। মানে এটা তো এখানে যে সম্পূর্ণ বিভব শক্তি উচ্চতায়, সেটা তো সম্পূর্ণ কাজে, এই যে গতিশক্তিতে পরিণত হবে এইটুক আসার পর, হ্যাঁ। তো পেরেক ঢুকার পর যে গতিশক্তি বিভব শক্তি জমা হবে পেরেকের, সেটাও এখানে যুক্ত করতে হবে। আর এখানে গেল 6 নম্বর কেস। আচ্ছা, 6 নম্বর কেস হচ্ছে দেয়াল যদি ভাবে আনত আকারে থাকে ভূমির সাথে, থিটা কোণে এভাবে পেরেক আছে, অর্থাৎ এটা ঢুকার পরে, মানে দেয়ালে ঢুকার পরে আমরা দেখাচ্ছি, কিন্তু ঢুকার আগে এভাবে থাকতো হয়তো, এই। আর যে হাতুড়ি আঘাত করার পর এটা এভাবে হয়ে যাবে। তো আমরা ওই কেসটা দেখাচ্ছি। এক্ষেত্রে ডাব্লিউ হবে এফ এক্স সমান হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স কজ থিটা।
ওকে, সো হাতুড়ির ব্রেকের এইটুকুই, এর বাইরে আর নেই। আচ্ছা, কিছু কেস হতে পারে স্প্রিং এর, এখানে দেখা দিই। কেস না, মূলত অনেকগুলা ম্যাথ আসে, সো এটা অনেক গুরুত্বপূর্ণ। স্প্রিং এর অনেক ম্যাথ এখান থেকে করা যায়, যে সরি, একটা দেয়ালের সাথে যদি এভাবে একটি স্প্রিং যুক্ত থাকে, স্প্রিং এর সাথে একটা ব্লক যুক্ত, এখন একটা এম্বরের যদি বস্তুকে আমরা এখানে একটা বস্তুকে আরেকটা দিয়ে দেখাই। অর্থাৎ বস্তুটিকে যদি আমরা চাপ দিয়ে সংকুচিত করে ফেলি, আচ্ছা আমি আগে একটু এখানে, অর্থাৎ এটাকে চাপ দিয়ে যদি x পরিমাণ যদি সংকুচিত করি, তাহলে এর মধ্যে যে বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি যেটা হবে সেটা হচ্ছে W সমান হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে হচ্ছে স্প্রিং এর কনস্ট্যান্ট সেটা। আর এরপর যদি বস্তুটিকে আমরা ছেড়ে দিই, মানে চাপ দেওয়া ছেড়ে দিই, তাহলে সেটা আবার প্রসারিত হয়ে যাবে এবং বস্তুটিকে সরি বস্তুটিকে বিবেগে বিপরীত দিকে ছেড়ে দেবে। সো এটার যে বস্তুর যে গতিশক্তি সেটা হবে অর্থাৎ ইকে হাফ এম ভি স্কোয়ার। সো এখানে যে সঞ্চিত শক্তি সেইটাই সম্পূর্ণ গতিশক্তিতে পরিণত হয়েছে। সো আমরা লিখতে পারি ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার সমান হাফ এম বি স্কোয়ার। এই পার্টটুকু ইউজ করে অনেক অনেক ম্যাথ করা যায়। তো এখানে আমি দিলাম। আর এটার ক্ষেত্রে একটা জিনিস দেখা দিই যে সরি, উপরে, হ্যাঁ, এটার আসে মূলত এইটা, এই যে এই জিনিসটা, মানে এর বাইরে খুব কমে আছে। সবকিছু না জেনে যদি শুধু শুধু এটাই জানা দরকার আমার, মানে এটা জানলে হয়, সবগুলো ম্যাথ করা যায়। সো এইগুলো স্প্রিং। আচ্ছা, আরেকটা কেস হতে পারে, এটা সরি ওইটার কেস না, আরেকটা জিনিস, সেটা হচ্ছে উলম্ব থেকে যদি উপর থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, এটার এমসিকিউ আকারে আসে। উপর থেকে বস্তুকে ছেড়ে দিলে
আচ্ছা, এটা বস্তু h উচ্চতা। আচ্ছা, এখানে আমি এমসিকিউটা দেখাই দিচ্ছি যে এটা প্রমাণ হয়তো এইচএসসিতে আসতে পারে, তবে সেটা মানে সলভে দেওয়া থাকে যে কিভাবে সূত্রটা আসে, হাফ এম বি স্কোয়ার যে। আচ্ছা, এটা দেখাই, আমি আগে সূত্রটা দেখাইতে, যদি গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, এটা মাথায় রাখতে হবে। গতিশক্তি হচ্ছে বিভব শক্তির n গুণ। এমন না যে এখানে সাইড নোট দিয়ে দেই, নট ইপি সমান এন ই কে, মানে বিভব শক্তি গতিশক্তির n গুণ না, গতিশক্তি বিভব শক্তির n গুণ। এখন যদি হয় যে বলে বিভব শক্তি হচ্ছে গতিশক্তির দ্বিগুণ, ওকে, তো সেক্ষেত্রে আমরা প্রসেসিং করে এভাবে এই ফরম্যাটে নিয়ে আসবো, ইকে সমান হাফ, হ্যাঁ, দুইটাকে ওই পাশে নিয়ে ইপি, তো আমাদের এন হবে হাফ। তো এটা মাথায় রাখতে হবে যাতে আমাদের সহজ হয়। তো একটা সূত্র মাথায় রাখলে তাহলে হয়ে যায়। দেন এক্স, অর্থাৎ যে উচ্চতায় হবে, তোর এই উচ্চতা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n গুণ। এক্স উচ্চতায়, এক্সটাকে একটু সুন্দর করে লিখি, তাহলে এক্স এর মান হবে এইচ বাই এন প্লাস, সরি, আচ্ছা n+1 দিলে হয়। সো এটাই ভাবে মাথায় রাখা যায় যে এক ন্যাপ, অর্থাৎ আমি শর্টকাটে মাথায় রাখি যাতে না ভুলি, যে একটা ন্যাপ নেয় না মানুষ, পাওয়ার ন্যাপ, 20-30 মিনিটের জন্য একটা ছোট ঘুম। সো একটা ন্যাপ, ওইটাকে বলি এক ন্যাপ। সো এভাবে মাথায় রাখতে পারো চাইলে, বা নিজের কোনো ন্যামনিক তৈরি করে মাথায় রাখতে পারলে হয়, মাথায় রাখা দিয়ে কথা। সো এখানে এটাই, আর এটা ডিরাইভ করে মূলত ওই যে হাফ, এখানে হালকাভাবে দেখাই দিই। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার সমান, আচ্ছা ডিরাইভেশন কি পাশে দেখাবো নাকি? আচ্ছা পাশে দেখাই দিই, তাহলে থাকুক এখানে। হাফ এম ভি স্কোয়ার সমান এন ইন্টু এম জি এক্স। উপর থেকে ছেড়ে দেওয়া হলে এখানে আস্তে আস্তে যে এখানে হবে বেগ ভি, আর বৃহস্পতি তো ভূমি প্রসঙ্গতল থেকে, আমাদের ভূমি হচ্ছে প্রসঙ্গতল, সো প্রসঙ্গতল থেকে উচ্চতায় এম জি এক্স পরিমাণে হচ্ছে বিভব শক্তি। সো হাফ ইন্টু এম ইন্টু, আচ্ছা, আর আমাদের বেগের সূত্র তো আমরা জানি, ভি সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। সো যেহেতু শূন্য থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে ইউর মান 0, তাহলে বি হয় √2gh। এটা হচ্ছে যতটুকু অতিক্রম করছে, সো আমাদের এখানে অতিক্রম করার দূরত্ব হচ্ছে h মাইনাস এক্স, রাইট, তাই না? সো আমরা এখানে h দিব না, h মাইনাস এক্স দিব। সো আচ্ছা, আমাদের তো বি স্কোয়ার লাগবে, তাহলে আমরা স্কোয়ারটা না সরাই, বি স্কোয়ার রাখি, 2gh মাইনাস এক্স, তাহলে এখানেও বি স্কোয়ার হচ্ছে 2gh মাইনাস এক্স।
সমান n ইন্টু mg x। সো এখান থেকে কাটাকাটি করে নিয়ে আসা যায় mh মাইনাস mx সমান n mg x। এটাকে ওই পাশে নিলে x কমন নেওয়া যায়, তাহলে n ইন্টু mg প্লাস, আচ্ছা mx কমন নেওয়া যাচ্ছে, mx না নেই যেহেতু আমাদের x বের করা লাগবে। ও, আরেকটা কাজ করতে পারি, আমরা m আর x কমন নিয়ে নেই, তাই না? তাহলে কাটাকাটি দিতে পারবো তাহলে। আচ্ছা, আমাদের তো এখানে একটা mg আছে, খেয়াল করে নিই। mgh, সো এখানেও আছে mgh, তাই না? তো আমরা জিটাও কমন নিতে পারি। জিটা কমন নেওয়া লাগবে না, কারণ জি তো কমন যায় না উভয় পাশ থেকে। সো mg প্লাস 1, সো x হবে mgh ভাগ n ইন্টু, আচ্ছা এখান থেকে ডিরেক্ট কাটি করে দেই, তাহলে gh ভাগ mg প্লাস 1। আচ্ছা, আমি তো এখানে মেজর একটা ভুল করছি, এখানেও জি হবে, সো এখানেও জি হবে। ছোট করে একটা ভুল করতেছি, এন জি প্লাস জি, সো জি কমন নিয়ে এখান থেকে উপর থেকেও কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে ডিরেক্ট সূত্র চলে আসে এইটা। অনেকবার ভুল করছি যদিও, তাই হোক, এখানে থাকুক। ডেরিভেশন আকারে, ডেরিভেশন সাধারণত চায় না, আর চাইলে ওর দাবিতে চাইতে পারে, তো সেটার হিসাব আলাদা। আচ্ছা, আর কোনো কাজ বাকি আছে? হ্যাঁ, আরো সম্ভবত কিছু আছে। মেঘ হতে বৃষ্টি হইতেছে, এটাও মাথায় আছে, ওইটা করে। মেঘ হতে বৃষ্টি, সো রেকর্ডিং তো হচ্ছে না। হ্যাঁ, সো মেঘ হতে বৃষ্টি মূলত আহ সাধারণত সিকিউতে আসে বা অ্যাডমিশনও আসে, তবে একটু রেয়ার, তাও দেখা দিতেছি। যদি আকাশে এরকম একটা মেঘ আঁকা তো ভালো না, আচ্ছা থাকুক এটার মতো। একটা মেঘ যদি একটা নির্দিষ্ট এরিয়াতে, হ্যাঁ, এরিয়া দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকে, এটা কোনো সময় ঝামেলা করতে হবে না। সো এই এরিয়া ডি উচ্চতা পরিমাণ যদি আমরা বৃষ্টিপাত ঘটাতে চাই, অর্থাৎ ডি পরিমাণ যে আমার পানি জমা হবে,
হ্যাঁ, তো এটা একটু উঁচু করে দিই। ডি উচ্চতা পরিমাণ পানি জমা হবে, তো সেক্ষেত্রে যে কতটুকু কাজ হবে, কাজটা হচ্ছে মেঘে যে পরিমাণে বিভব শক্তি জমা আছে ততটুকু পরিমাণে কাজ হবে, অর্থাৎ ডাব্লিউ হচ্ছে জমে থাকা যে মেঘের বিভব শক্তি mgh। সো এম হচ্ছে রো ভি, আর জি ইন্টু এইচ। রো হচ্ছে পানির ঘনত্ব, যেহেতু পানি বাষ্প আকারে থাকে মেঘে, সো রো ইন্টু, আর আয়তন হচ্ছে যতটুকু পরিমাণ পানি জমা হবে এ ইন্টু ডি, তাই না? এ ডি জি এইচ। এটা কোনো ফর্মুলা না, এটা হচ্ছে একটা প্রসেস যে কিভাবে করা লাগবে। তুমি অ্যাডমিশনে চাইলেও মুখস্থ করা যায়, তবে এটা এত আসে না যে মুখস্থ করা লাগবে, তো আমি বলবো না এটা মুখস্থ করতে, কারণ এক্সট্রা এই কনসেপ্টটা জানা থাকলে সূত্রটা চলে আসে। সেখানে তাও লিখে দিই এডি রো জি এইচ। এটা অনেকবার করলে এমনি মাথায় থাকে যে এডি রো জি এইচ হচ্ছে কৃতকাজ। আর প্রসেসটা এখানে লিখে দিই, নট অফ ফর্মুলা, জাস্ট প্রসেস। সো এটা ফর্মুলা করলে মাথায় লেখা লাগবে না, কারণ ফর্মুলা এমনিতে অনেক আছে। এটার জন্য আবার এক্সট্রা কষ্ট করা লাগবে না। আচ্ছা, আরেকটা আছে শিকল টেনে তুলতে কাজ, ওইটা কিছুটা পরে দেখাই যেহেতু এটা অনেক বড়। হ্যাঁ, এর আগে আরেকটা দেখানো যায়, বল ড্রপ করা, ওইটা একটু ছোট আছে, ওটা আগে দেখাই নেই। বল ড্রপ। আচ্ছা, বল ড্রপের সূত্রটা সহজ, আর একটাই সূত্র। আচ্ছা, যদি একটা বল ড্রপ করি এবং সেটার কিছু পরিমাণ শক্তি লস হয়, তাহলে সেকেন্ড বারে বা এনতম বারে বলটা কতটুকু উচ্চতায় উঠবে, তাই না? তো যে উচ্চতা থেকে বলটা ছেড়ে হয়েছে সেটা হচ্ছে এইচ। হ্যাঁ, এখানে লিখে একটু শর্টকাটে দেখে দিই। বলটা ধরি এখান থেকে ছাড়া হয়েছে, যেটার উচ্চতা হচ্ছে এইচ। তারপরে বলটা ড্রপ হওয়ার পরে, আচ্ছা, এখান থেকে দেখে, ড্রপ হওয়ার পর কালার সিলেকশনে ঝামেলা হচ্ছে। ড্রপ হওয়ার পর এখানে কিছু পরিমাণে এনার্জি লস হয়েছে। এই লস হওয়া এনার্জির পর সেটা আবার এইচ ড্যাশ উচ্চতায় উঠবে, মানে এনার্জি লস হওয়ার পর তো আগের উচ্চতা উঠতে পারবে না। সো এখন নতুন যে উচ্চতা হবে সেটা হচ্ছে এইচ ড্যাশ। আশা করি বুঝতে পারতেছি। সো আচ্ছা, এই যে এইচ ড্যাশ উঠবে, এখানে যে এখন ধরি ই পরিমাণে শক্তি জমা আছে, হ্যাঁ, এখানে ধরি, আচ্ছা এখানে ধরি ই ড্যাশ ই পরিমাণে শক্তি জমা ছিল, সেটা এখানে এসে কিছু লস হয়েছে, অর্থাৎ ই মাইনাস ডেল ই, এটা হচ্ছে লস হওয়া শক্তির পরিমাণ। তাহলে যে রিমেইনিং শক্তি আছে সেটা হচ্ছে ই মাইনাস ডেল ই। এই রিমেইনিং যে শক্তিটা, অর্থাৎ যে শক্তি জমা আছে, ওই শক্তি ব্যবহার করে এই পরবর্তী এইচ প্রাইম পরিমাণে উচ্চতা উঠবে। সো সেটা হচ্ছে, sorry,
percent of remaining energy per drop, অর্থাৎ প্রতি ড্রপে যে পরিমাণে এনার্জি জমা থাকবে। আচ্ছা, এখানে আমি দুইটা এক্সাম্পল দেখাই দিই, তাহলে এই জিনিসটা আরো সহজ হবে। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে প্রতি ড্রপে 50% শক্তি হারায়। তাহলে 10 মিটার উচ্চতা হতে ছাড়া হলে দ্বিতীয় ড্রপের পর কতটুকু উঠবে? সো এটার অ্যান্সার হচ্ছে, পার ড্রপে যেহেতু 50% হারায়, তাহলে রিমেনিং এনার্জি থাকে 50%। সো এইচ ড্যাশ হবে 10 মিটার উচ্চতা থেকে ছাড়া হয়েছে এবং পার ড্রপে রিমেনিং এনার্জি হচ্ছে 50%, অর্থাৎ 0.5, এবং ড্রপ দেয় হচ্ছে 2টা, অর্থাৎ 2বার 0.5 দ্বারা গুণ করা লাগবে, তাহলে যেটা হচ্ছে 2.5। এটা হচ্ছে অ্যান্সার। আর সেকেন্ড যে উদাহরণ ধরি, এইচ হচ্ছে 10 মিটার না দিই, ধরলাম এইচই থাকুক, হ্যাঁ, এইচ উচ্চতা হতে ফেলা হলো। প্রথম ড্রপে 50%, দ্বিতীয় ড্রপে 40% এবং তৃতীয় ড্রপে 30% শক্তি হারায়। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, হারায় বলা হয়েছে, হ্যাঁ। সো তৃতীয় ড্রপের পর এইচ কত? তৃতীয় ড্রপের পর কতটুকু উঠবে? সো অ্যান্সার এখানে লিখে দিই। এইচ প্রাইম হচ্ছে প্রথম আমাদের যে এইচ টু থেকে ফেলা হয়েছে সেটা, ইন্টু প্রথম ধাপে এনার্জি রিমেনিং আছে 0.5, দ্বিতীয় ড্রপে এনার্জি রিমেনিং আছে 60%, অর্থাৎ 40% কিন্তু হারায়, এটা হারানো শক্তি, আর রিমেনিং আছে 60%, সো 0.6, এবং থার্ড ড্রপে রিমেনিং আছে 30%, অর্থাৎ 70%, যেহেতু 30% হারায়, তো সেটা হবে 0.7। সো এখান থেকে যেটা আসে সেটাই আমাদের অ্যান্সার। আশা করি বড় ড্রপটা দেখাতে পারছি।
আচ্ছা, তো আমাদের বাকি থাকলো শিকল টেনে তুলতে কৃতকাজ। সো শিকল টেনে তুলতে কৃতকাজের আমি শুধু ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, মানে এক্সপ্লেন করতে গেলে আসলে অনেক বড় হয়ে যায়, অলরেডি ভিডিও অনেক বড় হয়েছে। সো আর একটু শর্ট করা যায়, তো আমি শুধু সূত্রগুলো লিখে দিই। শিকল, আচ্ছা এখানে তো থাকে না, আচ্ছা এই পাশে লিখি। দেখা এত খারাপ হয়ে যাইতেছে। শিকল টেনে তুলতে কাজ। সো শিকল টেনে তুলতে হচ্ছে কাজের পরিমাণ, যদি একটা শিকল যেটার 1/n অংশ হচ্ছে ঝুলে আছে, অর্থাৎ পুরোটার দৈর্ঘ্য L হলে, এতটুকুর পরিমাণ L হলে ঝুলে আছে L/n অংশ। ঠিক আছে? L/n হচ্ছে, সেখানে সম্পূর্ণটা লিখি, 1/n অংশ ঝুলে আছে। সো আর L/n হচ্ছে ঝুলন্ত অংশের দৈর্ঘ্য। আর ঝুলন্ত অংশের যে ভর সেটা হচ্ছে m/n, অর্থাৎ যদি সহজ হিসাব, যে এল অংশের ভর, সরি, এল অংশের ভর হচ্ছে m, একক অংশের ভর হচ্ছে m/l। আর আচ্ছা, আমরা তো এখানে ইয়ে করতেছি না, সম্পূর্ণটারে যদি আমরা n পরিমাণ ধরি, অর্থাৎ পুরো পুরো n অংশে ভর আছে, বিস্তৃত আছে n পরিমাণ, তাহলে একক অংশে ভর আছে m/n। এটা হচ্ছে আমাদের ঝুলন্ত অংশের ভর। ঠিক আছে? যেহেতু n অংশ ঝুলে আছে, অর্থাৎ আরেক হিসেবে করা যায় যে m ইন্টু ঝুলন্ত অংশের পরিমাণ, তাহলে হচ্ছে আমাদের ভর চলে আসে, ঝুলন্ত অংশের ভর। সো সো m/n হচ্ছে ঝুলন্ত অংশের ভর। সো শিকল টেনে তুলতে যে কাজ হবে, W, সেটা হচ্ছে m প্রাইম জি এইচ প্রাইম। সূত্র এটাই, কিন্তু এখানে m ভিন্ন হয়ে যাবে, যেহেতু আমরা সম্পূর্ণ অংশ টেনে তুলতেছি না। এটা হচ্ছে 1/n অংশ শিকলের। আর এটার ওজন হচ্ছে m/n পরিমাণ ইন্টু যেহেতু জি কনস্ট্যান্ট, আর এইচ হচ্ছে, আচ্ছা এখানে এইচ ইন্টারেস্টিং, যেহেতু এইচ বারকেন্দ্রের সরণ, মূলত বরকেন্দ্রের সরণ, আর বরকেন্দ্র মধ্যবিন্দুতে, সুষম বস্তুর বরকেন্দ্র জ্যামিতিক মধ্যবিন্দুতে। সো এটার মধ্যবিন্দু এখানে হচ্ছে অলরেডি L/n অংশ ঝুলে আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে L/n অংশ হচ্ছে 1/n অংশ। আর বরকেন্দ্র, তাহলে বরকেন্দ্র হচ্ছে L বাই, সরি, L বাই, সরি, L/n, এটার অর্ধেক। সো আমরা লিখতে পারি L/2n, ঠিক না? সো এতটুকু হচ্ছে ভরকেন্দ্র, তো ভরকেন্দ্রের সরণ হচ্ছে L/2n পরিমাণ। সো এখানে এস হচ্ছে L/2n।
তাহলে কৃতকাজ mgl/2n²। এটা অনেক সময় উদ্ভাসের বিভিন্ন পরীক্ষায় বা সূত্র আকারে দিয়ে দেয় অপশনের এমসিকিউতে, সো এটা মাথায় রাখতে পারো চাইলে, তেমন কঠিন না। mgl/2n², ঠিক আছে। আর আরেকটা সূত্র আছে যে যদি শিকল পড়ে যায় তাহলে লিখে দিই, যদি শিকল টেবিল থেকে এভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তাহলে যে বেগ হবে সেটা, শিকল বিবেগে পড়লে। তো আমাদের টেবিল তো এখানে আছেই, কিন্তু শিকল যেহেতু পড়ে যাবে, সম্পূর্ণটাই পড়ে যাবে, আর পড়বে বিবেগে। হ্যাঁ, সো এখানে ডেরিভেশন করা যায় যে গতিশক্তি হচ্ছে একে হচ্ছে যে মানে বিভব শক্তির যে লস হয়েছে, লস অফ ইপি, অর্থাৎ যতটুকু বিভব শক্তি এখান থেকে এখানে আসতে লস হয়েছে। হ্যাঁ, মানে এখানে তো আগে বিভব শক্তি এইভাবে ছিল। হ্যাঁ, এই যে এখানে L/2n² আকারে ছিল বিভব শক্তি। হ্যাঁ, সরি, যখন এভাবে পড়ে যায় তখন তো হচ্ছে বিভব শক্তি হয়ে যায় L/n, ঠিক না? সো এই যে বিভব শক্তির যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা ডেল ইপিও লিখতে পারি, কিন্তু আমি এখানে লস অফ ইপি দিয়ে লিখছি, যাতে মানে এখানে যেহেতু বিভব শক্তি যে হারানো বিভব শক্তি সেটি হচ্ছে আমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, ঠিক না? সো আমাদের এখান থেকে সূত্র প্রসেস করলে আসে হাফ এম ভি স্কোয়ার সমান, আমি তো ভাবছি এখানে ডেরিভেশনটা দেখাবো না, আচ্ছা তাও দেখা দিই। সো প্রথম বিভব শক্তি ছিল, সরি শেষ বিভব শক্তি ইবি ফাইনাল মাইনাস ইপি ইনিশিয়াল, সো প্রথম বিভব শক্তি ছিল mgl/2, মূলত এভাবে না, এম জি ইন্টু L/2, এটা হচ্ছে আমাদের ফাইনাল যে বিভব শক্তি, মানে অর্থাৎ এখানে যে এটা হচ্ছে এল পরিমাণ এর দৈর্ঘ্য। হ্যাঁ, আর বিভব শক্তি হচ্ছে L/2, ঠিক না? আর এখানে যে এই টেবিলে থাকাকালীন তার বিভব শক্তি ছিল L/2n, সো এটা ফাইনাল মাইনাস ইনিশিয়ালি কি ছিল L/2n, তাই না? সো হাফ এম ভি স্কোয়ার mgl/2 কমন যায় আসলে 1 মাইনাস 1/n²। তাহলে এখান থেকে এম কাটাকাটি যায়, আর 2 তো অ্যাকচুয়ালি কাটাকাটি যায়, অন্য কালারে কাটি। সো বি যে সূত্র আসে এখান থেকে, কাজ করতেছে না পেন, √ওভার জি ইন্টু এল 1 মাইনাস 1/n²। এই সূত্র সাধারণত উইকলিতে আসে, উইকলিতে আসলেও মানে ম্যাথ করতে দেয়, কিন্তু অ্যাডমিশনে খুব একটা আসে না। চাইলে প্রসেসটা জেনে রাখলে ভালো, যে কি হচ্ছে মূলত গতিশক্তির যে লস সেটা। সো এটুকুই ছিল শিকলের
আর কোনো কিছু বাকি আছে? না, আমার মনে হয় এতটুকুই মানে যথেষ্ট। সবগুলো সূত্র, এর বাইরে খুব একটা আসে না। আর এক্সট্রা কিছু ম্যাথ করলে তোমার সবগুলা প্রসেস মাথায় চলে আসবে, যেহেতু এখানে অনেক কিছু ম্যাথ আছে এক্সট্রা, যে আহ, এখান থেকে এই যে স্প্রিং এর, সরি, সরল দোলকের এখানে কিছু ম্যাথ দিয়ে দিতে পারে যে আহ, এভাবে ছাড়া হয়েছে, এখান থেকে এখানে আছে, এখানে নেওয়া হয়েছে, তাহলে এখানে আসতে, হ্যাঁ, এখানে ছিল, এখানে নেওয়া হয়েছে, এখান থেকে এখানে আসতে, আসার পর এখানে বেগ কত, এইটা কমন ম্যাথ, অনেক কমন ম্যাথ। এরকম কিছু ম্যাথ আছে। সো সূত্র একই, শুধু প্রসেসগুলো তোমার জানা লাগবে। সো ভিডিও যেহেতু শর্ট হয়ে গেছে, আর এটা ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট রিভিশন, সো আসলে এটা লম্বা করতেছি না। আমার মনে হয় এতটুকুই ছিল আজকের জন্য। অন্য কোনো শর্টকাট যদি থাকে তাহলে দিয়ে দিব। শর্টকাট আসলে আছে, যে কিছু কমন কমন ক্রাইটেরিয়া, যেমন কিছু কমন ক্রাইটেরিয়াগুলো আমি কি এখানে লিখে দিব ভিডিও পজ করে? আচ্ছা, এইভাবে লিখি। সেটা হচ্ছে সংরক্ষণশীল সংরক্ষণশীল বলে তো পূর্ণচক্রের কাজ শূন্য হয়, এটা তো আশা করি সবাই জানো। আর যদি কখনো হয় যে ভরবেগ পি, যদি এর ভরবেগ, এটা হচ্ছে ছোট হাতের পি, যদি ইকের সমান হয়, তাহলে ওই সময়ের বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটা একটা এমসিকিউ আকারে আসে, তো সেক্ষেত্রে ম্যাথ না করে কিভাবে করা যায় আর কি, শর্টকাটে মাথায় রাখলে রাখা যায়। আর এভাবে না রাখলেও পি স্কোয়ার সমান, সরি, ইকে সমান পি স্কোয়ার বাই 2m, যে সূত্র, এটা সমান হয়ে গেলে এখান থেকে নিয়ে আসা যায়। হ্যাঁ, হাফ এম বি স্কোয়ার সমান, এটা আসলে এখান থেকে কাটাকাটি করে নিয়ে আসা যায়। সো এত কিছু মাথায় না রেখে, এটা মাথায় রাখলে আর কি অনেক এমসিকিউ দিতে সুবিধা হয় ভার্সিটিতে যে আসে। তো টাইম পাস আর কি। এটা আশা করি এখানে উল্লেখ করা লাগবে না, শুধু যে দেখাই দিলাম যে একটা শর্টকাট। আর আরেকটা কমন শর্টকাট হচ্ছে, শর্টকাট না মানে এমসিকিউ, যে ভরবেগ যদি 100% বাড়ানো হয়, তাহলে গতিশক্তি বাড়ে 300%, অথবা গতিশক্তি যদি 300% বাড়ানো হয়, তাহলে ভরবেগ 100% বাড়ে। তো এটা অনেক কমন, মানে অনেক অনেক অ্যাডমিশনে আসে, আর প্রত্যেকবারে কোনো না কোনো ভার্সিটিতে চলে আসে। সো এটার জন্য এক্সট্রা ক্যালকুলেশন আর করা লাগে না, এটা জানা থাকলে কি সহজ হয়। সো এই অধ্যায়ের জন্য এতটুকুই, এক্সট্রা কিছু থাকলে হয়তো অ্যাড করে দেবো। আপাতত এতটুকুই থাক। আচ্ছা, আর এখানে একটা সম্ভবত সূত্র আমি এখানে স্কোয়ার দিছিলাম, এটি স্কোয়ার হবে না, যেহেতু ইন্টিগ্রেশনের পর স্কোয়ারটা কাটাকাটি যায়। এটা এই থেকে বেরিতে নেওয়ার পর মূল সূত্র ছিল মূলত এরকম, যে ডাব্লিউ সমান জি এম এন, আর এ থেকে নিয়ে বিতে রাখার পর 1/r² dr। তো ইন্টিগ্রেশন পর আসলে স্কোয়ার থাকে না। So আসলে এখানের স্কোয়ার মানে এখানের স্কোয়ার রেখে ওইখানে রেখে দিছিলাম। সো আপাতত ঠিকঠাক। তো এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।